সকাল যেন হতে চায় না আর। অন্তুর বারান্দাতেই আমজাদ সাহেব হরহর করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারা দিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হল, দুবার বমি করলেন। উনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেয়া হলো। তখন রাত 3:30টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন, চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠল। অন্তু দেখল, চোখ হলুদাভ-লালচে হয়ে উঠেছে আব্বুর। সাথে সাথে প্রেসারের ওষুধ খাওয়ানো হল। অথচ রাতের এই বেকায়দা সময়ে কোনো রকমের উন্নতি দেখা গেল না উনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার ঘুরে এলো বাইরে। এই সময় গাড়ি পাওয়া অসম্ভব। হাসপাতালেও চিকিৎসা বিশেষ হবে না। অথচ সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। অন্তু এবং রাবেয়া বেগম উনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। এই শীতের রাতে উনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করল, ব্লাড প্রেশার 180-র 120 পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল 6টায় যখন উনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন উনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে ওঠে তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন। চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন, অন্তুর অজান্তেই অন্তু ডুকরে ওঠে তখন। আল্লাহ পাক কিসের অগ্নিপরীক্ষায় ফেলেছেন? খানিক বাদে বেডে নিতেই বোঝা গেল উনার এক পা সকেজো হয়ে এসেছে বোধহয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে উনার ব্লাড প্রেশার মাপলেন, মুখটা ছোট হল ডাক্তারের। কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ চড়া হল উনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এটুকু বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে। গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রয় বেডের ওপর। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিককে জিজ্ঞেস করে, ওরা কি বলছে? কি বোঝাতে চাইছে? আব্বুর ব্রেইনে স্ট্রোক হয়েছে? অন্তিক কথা বলে না। চুপচাপ অন্তুর পাশে বসে হাতটা চেপে ধরে বোনের। থরথরিয়ে কাঁপছে মেয়েটার দেহ। চোখ দুটো অশান্ত, চঞ্চল। মেয়েটা কাঁদছে না। ব্যথার ওপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে? আঘাতের ওপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে। আর তা অনিয়ন্ত্রণে যাবার ফলে। ডাক্তার থামে। অন্তু দীর্ঘ একটা শ্বাস টেনে নিয়ে ওয়ার্ডের ভেতরে যায়। বেড নেই। মেঝেতে মাদুরের ওপর কাঁথা বিছিয়ে শোনো হয়েছিল আমজাদ সাহেবকে। আধা ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ উঠল। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার ওপর বালিশ তুলে কান ঢাকে। হামজা ডেকে উঠল এবার কর্কশ স্বরে। মাথার ব্যথায় মাথাটা খণ্ডবিখণ্ড হয়ে আসছিল জয়ের। ওভাবেই দরজা খুলল। চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা বলল, আরমিনের বাবা হাসপাতালে। যা ওখানে, দ্রুত বের হ। জয় ভ্রু কুঁচকে হাই তুলে বলল, হুট করে আবার কি হয়েছে? হুট করে হয়েছে? তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিভবে না। যা বলছি সেটা কর। আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মেরেছে,
সেজন্য অসুস্থ হতে পারে। আর আমি ওখানে গিয়ে কি করব? আমাকে দেখলে ওই জাহিল ছেড়ি আরো ক্ষেপবে বেশি। হামজার স্বর বদলায়, যেতে বলছি আমি, তুই যাবি। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি, আশেপাশেই থাকবি। যা বুঝলাম শুনে, স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস, তার মাসুল হিসেবে অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে। যা। ভাই, আমি না তোমাকে বুঝি না। জয় দাঁত পিষে ওঠে। আমিও বুঝি না আমাকে। শীতল স্বরে বলল হামজা। তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পড়ে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে। তুই যা এখন, আমি পর আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা, আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে, জানা সামায়। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারব, আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে, রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে, একবার ধৈর্যে টান লাগলে এক আছাড়ে তোর রুহুটা বের করে নিতে হাত কাঁপবে না, জানিস তুই। তাই পাপও সেই অবধি করবি, যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছুই করিনি, বাল। তোমার তো খালি অভিযোগ আমার ওপর। যাই করি সহ্য হয় না। জিওভাটা টেনে ছিঁড়ে ফেলি, এগিয়ে আয় এদিকে আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ গালের মধ্যে রেখে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিওভা ছেড়ার ইচ্ছা তোমার হইছে, আমি কেন আগায় আসব? তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে। টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না, জয়। তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের করে উনাকে যখন আবার ওয়ার্ডে আনা হল, তখন আমজাদ সাহেবের এক পা অবশ। উনাকে পাজাকোলা করে ধরে মাদুরে শোয়ানো হল। পড়ে রইলেন ওভাবেই। একদৃষ্টি তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তর দিকে। জোরে জোরে শ্বাস নেয়ার চেষ্টা করছিলেন। অন্তর থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। ঠোঁট কামড়ে ধরে চোখ বুজে ফেলে। মুখ চেপে ধরে কান্না আটকায়। স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না। যে তাকে এই পরিস্থিতির সামনে, এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায় তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া উনার মুখের কাছে কান এগিয়ে যায়। অস্পষ্ট কণ্ঠে একপেশে ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো, রাবেয়া। তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো না, তুমি। মাফ করে দিও আমায়। অন্তুকে দেখে রেখো। আরও অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধহয়। রাবেয়া উনার হাতের ওপর কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। অন্তু বসে আব্বুর শিওরে, তুমি কিসের ক্ষমা চাইছ? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না, আব্বু। আচ্ছা, কি ভেবে এসব বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার। এখনো রিপোর্টটি আসেনি।
চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতাতুল্য বলেনি। তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে? এই কদিনে সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল, আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক ঠোঁট কামড়ে হাত দুটো চেপে ধরে চেয়ে থাকে আব্বুর চোখের দিকে। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে অশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়। আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপে অথচ কিছুই বলতে পারে না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেয়া শিকার, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল, কত কথা বলল, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাকীনতা জমে জমে যে শক্ত দেয়ালটা বাপছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিকের বুকের ওঠানামায় টের পাওয়া যায় তার ভেতরে ঝড় উঠেছে, প্রবল তাণ্ডবকারী ঝড়, যা তার ছেলেসত্তাকে তছনছ করে দিচ্ছে। অন্তিক উঠে দাঁড়ায়, আব্বুর দিকে তাকিয়ে থাকা সম্ভব হয় না। বেসামাল রাবেয়াকে তুলে নিয়ে ছুটে বেরিয়ে যায় বাইরে। বাইরে অন্তিকের মনে হচ্ছিল, বুকের মাঝখানে যেন সরু কোনো লৌহদণ্ড গাঁথা হচ্ছে, গলগল করে রক্ত ছিটকে আসছে সেই ক্ষত থেকে, যার যন্ত্রণা সহ্য করতে পারছে না অন্তিক। রাবেয়ার কান্না পুরো ওয়ার্ডের প্রতিটা মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। সবাই স্থির চোখে তাকিয়ে আছে। অন্তিক বেরিয়ে যায় বারান্দায়। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে তো অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না। অথচ বাপের কলিজার টুকরাটা সবসময় সাথেই থেকেছে। তার সাথে কিছু বোঝাপড়ার সময় দিয়ে সরে যায় সে। অন্তু বসে আব্বুর সামনে। কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদল মেয়েটা। আমজাদ সাহেবের চোখ ছলছলে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু, তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এটা বোঝাচ্ছ? তুমি পাষাণ্ড। জানতাম। তবে এত পাষাণ্ড, আব্বু তুমি? আব্বু, আমি কি করব একা? আব্বু আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না। আমি জানি, কিচ্ছু হবে না তোমার। এসব মিছেমিছি ভয় অন্তু পায় না। থামে অন্তু। কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না। আমি যেতেই দেব না তোমাকে। মগের মুলুক নাকি? তুমি বললে আর চলে গেলে? আমায় কি মনে হয় তোমার? যেতে দেব আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা। চলো, আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আব্বু। পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই। তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে, না, সব বাবা এমন হয় না, শুধু তুমি এমন নিষ্ঠুর, পাষাণ্ড, মায়াহীন, কঠিন স্বার্থপর বাপ। বলো। আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি, বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাঁদছে কেন? তুমি কি বলেছ? চলে যাচ্ছ, তাই বলেছ? কথা বলো, কথা বলো। টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে।
মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়, এক একটা করে অভিযোগী প্রশ্ন করে, শোনো আব্বু, আমার একটা কথা রাখবে? আব্বু, রাখবে? আমি চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছ? আমি তোমার সাথে যাব। তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই। তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও। আমায় নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আমার, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না। কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাবার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না। তখন কোথায় পাবো তোমায়? ইস রে, কিছুই কি বলবে না তুমি? আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাবব তোমায় যেতে দেয়া যায় কিনা। ওহ, আমি একা রাস্তাও পার হতে পারি না। আমায় রাস্তা পার হওয়া শেখাতে হবে তোমার। নয়তো তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? হুহ, যেতেই দেব না আমি। শোনো আব্বু, তুমি চলে গেলে কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে নালিশ করব, সে এত নিষ্ঠুর কেন? তোমরা কেন বোঝো না, অন্তরা খুব অচল তোমাদের ছাড়া? রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার। আম্মার কথা কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে, সেই জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটোটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে, দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বসো। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে, খা। একটু হাঁটতে যাবি? চল বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজন। কে বলবে, এই ব্যবস্থা আগে করো তুমি? আমায় কে ডেকে ধমকে বলবে, মশারিটা টাঙিয়ে দে তো অন্তু। আজ মশা খুব বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার সমস্যা পদে পদে তোমাকে ছাড়া একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল, তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তু চোখ দুটো মুছে নড়েচড়ে বসে নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আব্বু, বুঝলে, আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না, জানি। তুমি খুব স্বার্থপর, আব্বু। খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলল অন্তু। তুমি একাটাও কথা বলছো না, আব্বু? কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না, আমি সহ্য করতে পারছি না। আব্বু, তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো, আব্বু। আমি সইতেই পারছি না। কি করব, বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু, এই এখানে কেমন যে লাগছে, তুমি বুঝলে ঠিক কথা বলতে। তুমি টেরই পাচ্ছ না। তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশপাশের লোকজন থমকে যায়। কারো কারো চোখে ছলছলে পানি নেমেছে।
আমজাদ সাহেবের চোখের কোণা বেয়ে এক ফোঁটা পানি সরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছ কেন তুমি? কিচ্ছু হয়নি তো। আচ্ছা, আমি আর কাঁদছি না। তুমিও কাঁদবে না কেমন? আমজাদ সাহেবের জবাব নেই। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওইভাবে আমজাদ সাহেবকে ঝাঁকালো, আব্বু। অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়। চিৎকার করে ডাক্তার ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে। পাগলের মতো ছটফট করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখলেন চোখ বুলিয়ে। হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনীগাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানো সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাবার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট রেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের ওপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্তের প্রবাহ আসছে। কান দিয়েও বেরোবে বোধহয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তার। যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্তু বসে রয় হাসপাতালের নোংরা মেঝের ওপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওভাবে নিভে গেছে মেয়েটা। একদৃষ্টে চেয়ে থাকে অন্তু ওই তো দূরে পড়ে থাকা লম্বাটে দেহাবয়বের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেইটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটা। তাকে সচরাচর প্রতিক্রিয়াশীল হলে দেখা যায় না। আজ মস্তিষ্কে চাপ পড়ছে। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে আসতে। ওভাবে আহাজারি করে কাদার কিছু তো নেই। বাপ কি আর মানুষের মরে না? জাভেদ আমির মরেনি? জয় বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তুর কান্নাজড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দু চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীনচেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজের কাজ থেকে দূরে আনে। জয় ঠোঁট বেঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আধ খাওয়া সিগারেটা দূরে ছুঁড়ে মারল। বিকাল ৩টা। আমজাদ সাহেবের শেষ দুপুরে শেষ গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়ে ছিল ভিটির ওপর। অনেক লোক জড়ো হয়েছে মুর্দা বাড়িতে। দুটো ছেলে এগিয়ে এলো জয়ের দিকে। জয় তাকিয়ে আছে সোজা বসার ঘরের মেঝেতে বসে থাকা অন্তুর দিকে। ছেলে দুটোর সালাম খেয়াল করেনি সে। দুজন কিছুক্ষণ অপেক্ষা করেও জবাব না পেয়ে ডাকল, জয় ভাইয়া। জয় আনমনার মতো বলে, হু। দৃষ্টি তখনও অন্তুর দিকে। রাগ হচ্ছিল, কারণ ভাবনা মেলেনি। মনে মনে ঠাস করে অভ্যাসবশত দুটো গালি দিল, মানুষ বাপ মরলে কাঁদে, শালি সেটাও করছে না। মানে হাগল পাগল বিয়ে করাই দিচ্ছে আমার সাথে। তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লায় কাঁদবি। তা না করে এমনভাবে বসে থাকার কারণ কি? কখন জানি ফিট খেয়ে পড়ে থাকবি। কাঁদলে একটু হালকা লাগে। জয়ের ইচ্ছে করল এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে, কাঁদ,
জোরে জোরে কাঁদ। চুপচাপ আছিস, বেশি চাপ পড়তেছে মাথায়। মূর্ছা যাবি। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হ। এমন পরিস্থিতিতে এমন ভাবনা মানুষ শুনলে নিশ্চয়ই জয়কে জানোয়ার উপাধি দিয়েই দিত। ছেলে দুটো অধৈর্য হয়ে বলেই ফেলল, ভাই, একটা সেলফি নিই, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতে পারাটাও একটা বাহাদুরি। এতে তারা এক ধরনের পাওয়ার ফিল করে। জয়ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে তাকায়, তাতে উপকারটা কি? ছেল দুটো চুপসে গেল, না মানে আচ্ছা সেলফি লাগছে না। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন ভাই, আমরা অ্যাড হতাম। জয় চোখ বুজে ভারী শ্বাস ফেলে। গালি চলে আসছে মুখে। তবে এসব ছেলেদের গালি দেয়া ঠিক না। এরা এক প্রকার সামাজিক শক্তি। জয়ের খুব শক্ত ভক্ত, তা বোঝাই যাচ্ছে। জয় মাথা নাড়ল, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওসব বালছাল পোষায় না আমার। ফেসবুকে কি কাম? কি করে ওই নোংরা ভাষাটা গিলে ফেলল। মনটা অশান্ত হয়ে আছে। তার ওপর এই ছাগল দুটো এসেছে ফেসবুকে অ্যাড হতে। ছেলে দুটো যারপর নাই অবাক হল, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই? হ, নাই। পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছু রাখতাম না। কিন্তু ফাংশনালভাবে হহুত কিছুই পড়ে আছে, যেসব আমার বালের কাজেও লাগে না। নিজে নিজেই বিড়বিড় করল, ফেসবুক এত খারাপ দিন আসবে আমার কোনোদিন। একে তো ঘুম নেই, তাপ ওপর কিসের যে এক বোঝা চেপে আছে মাথায়। অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে। অস্থির লাগছে সবকিছু। মন চাইছিল লোকালয় থেকে দূরে যেকোনো এক নির্জন জঙ্গলে অন্ধকারে খানিকক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে। রাগ ঝাড়ার কিছু না পেয়ে শেষ অবধি ছেলে দুটোর আবদার মনে পড়ল। আর সব মানুষের মতো আধুনিক যুগের বহু বিষয়ে জয়ের অ্যালার্জি আছে। মন ভরে কিছুক্ষণ খিস্তি ঝাড়ল। চারপাশের কান্নাকাটি খুব কানে বিঁধছিল। বিষাদ ঘিরে আছে বাড়িতে। গোসল করিয়ে এনে আমজাদ সাহেবের লাশ রাখা হল। আজ মার্জিয়ার চোখ দুটো ভেজা দেখা গেল। মেয়েটা উদ্ভ্রান্তের মতো বসে সেই শ্বশুরের জন্য অসুস্থ শরীরে চোখের পানি ফেলেছে, যাকে সে চিরদিন বিরূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না ওই মানুষটার ওপর, অথচ আজ পরাণ দাপাচ্ছিল। রাবেয়াকে সামলানো যাচ্ছিল না, বারবার দাঁত আটকে যাচ্ছিল উনার। হামজা বসে আছে সোফাতে। জয় ভেতরে আসেনি, সে লাশের কাছে দাঁড়ানো। অথচ অন্তু আর অন্তিক মূর্তির মতো বসেছিল দুই ভাইবোন। অন্তু একদৃষ্টে তাকিয়ে দেখে, যেখানে সেদিন তাকে দাঁড় নষ্টা প্রমাণিত করা হল, সেখানেই আব্বুর লাশের খাটিয়াটা রাখা হয়েছে। অন্তু স্বর ফুটে এখন অবধি কান্নার আওয়াজ আসেনি। মেঝের ওপর বসে দেয়ালে হেলান দিয়ে তাকিয়েছিল খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস, আব্বুর কিছুই হয়নি, সব ঠিকঠাক। লোকগুলো সেদিনের মতোই তামাশা করছে। সেদিনও যেমন কিছু হয়েছিল না, অথচ রটিয়েছিল অনেক অবাস্তব কথা। আজও তাই। অন্তু পাগল না যে, সে বিশ্বাস করবে আব্বু নেই। আব্বু না থাকলে সে আছে কি করে? সেদিন হাসপাতালে সে দেখেছিল, আব্বু তার হাত ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আজ হাত ছাড়বে কেন? লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন চলছিল, অন্তু উঠে দাঁড়ালো আস্তে করে। ধীর পায়ে হেঁটে গিয়ে বসল খাটিয়ার পাশে মাটির ওপর। ডাকল, আব্বু আব্বু ও আব্বু। আব্বু, আব্বু গো। আমজাদ সাহেব সাড়া দিলেন না। অন্তু হাসে এবার,
আব্বু তুমি কি ভয়ানক স্বার্থপর। সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিক আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এই যে ডাকছি, তুমি উঠছ না, ঠিক আরামে ঘুমাচ্ছ। ছোট বাচ্চার মতো করে চোয়ালটা খাটিয়ার ওপর ঠেকিয়ে উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। চোখে সুরমা, ঠোঁট দুটো যেন হাসছে। রূপ ছিটকে বেরোচ্ছে আজ। জলজল করে জ্বলছে মুখটা। লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে অন্তুর সুশ্রী নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। চোখের কোণা পেরিয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে পড়ে অন্তুর। অন্তু চেয়ে থাকে আব্বুর মুখের দিকে। আচমকা ঝোড়ো ঝোড়ো মুষলধারা বৃষ্টির মতো চোখের পানি উপচে পড়ে অন্তুর। মনে পড়ে শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পাবে না ওই অভিজাত মুখখানা, আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না, আর কখনো ধমকে বলবে রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু ঢলে পড়ে খাটিয়ার ওপর থেকে মাটিতে। মার্জিয়া দৌড়ে গিয়ে ধরে অন্তুকে। অন্তুর ফুপু হায় হায় করতে করতে গিয়ে এগিয়ে যায়। অন্তুর মস্তিষ্ক বোধহয় সইতে পারেনি। মস্তিষ্ক চেতনা ধরে রাখতে পারেনি অন্তুর। খাটিয়ার এক পাশ হামজা ধরে, অপর পাশ জয়। একটা ধরল আফজাল সাহেবের ছেলে, আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢুকেছে। বের হবার নাম নেই। সকলে ভেবেছিল অন্তিক জ্ঞান হারিয়েছে। ওরা বুঝতে পারেনি পুরুষের কলিজা ছেড়ে মুখে বুলি ফোটে না। বাপের মামলাতে একদমই না। মুখ বিধ্বস্ত, চোখ লাল। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার দুই পাশ জয়হামজা ধরেছে, কোনো প্রতিক্রিয়া দেখায় না সে। আমজাদ সাহেব বলতেন, ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যায় আসে না। ড্যাশ লোকে বলে আজ মরলে কাল দুদিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে। সেদিন কুড়িগ্রামের সকলে এসেছিল। এমনকি আফজাল রয়েছেন অন্তুদের বাড়িতেই। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর স্যালাইন দেয়া হয়েছিল। ঘুমের ওষুধ দেয়া হয়েছিল। সে ঘুমিয়েছে কিছুক্ষণ। ডাক্তার এও বলে গেছিলেন অন্তুর মস্তিষ্ক বিকৃতির চান্স আছে। ট্রমা নিতে না পেরে একটা জোয়ান মেয়ের চেতনা নাশ পেয়েছে, খুব সহজে নয়। অন্তু উঠল সন্ধ্যার পর। ওকে দেখে প্যারালাইজ রোগীর মতো লাগছিল। একদৃষ্টে চেয়ে আছে ছাদের দিকে। আমজাদ সাহেব যাবার পর থেকে ঘুমের ইঞ্জেকশনের ওপর চলছিল দুটো দিন। পেট খালি। আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির ওপর দুটো দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে, চোখের পাতা ফোলা, ঠোঁটের চামড়া শুকনো। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। শুয়ে থাকতে থাকতে তোরাক করে ঘাড় বেঁকিয়ে বমি করে ফেলল অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে এক রত্তি জোর নেই উঠে বসার মতো। যতক্ষণ বমি হল ততক্ষণ ঠিকঠাক। এরপর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না ওকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠেছিল অন্তুর নির্জীব আচরণে। ঠিক যেন কোনো মুর্দাকে শুইয়ে রাখা হয়েছে, কেবল চোখ দুটো অল্প খোলা। যা চেয়ে আছে অনির্দিষ্ট জগতে। ডাক্তার এলেন। পালস রেট নেই বলা চলে। কোনোরকম বিট করছিল। অন্তু চোখের মনি ঘুরিয়ে দেখল ডাক্তারকে, আর নজর ফেরাল না। চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখছ চোখে? কিছু খেয়েছ? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মাঝে মৃত্যু সবচেয়ে উপরে রয়েছে,
যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু। ডাক্তার সাহেব থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন, কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে। বেশ কিছুক্ষণ ওভাবেই নিশ্চুপ থেকে আচমকা বলল, ডাক্তার কাকা, দুটো ঘুমের ওষুধ দেবেন আমায়? এমনভাবে তাকালো অন্তু, ডাক্তারের বুক কেঁপে ওঠে। এত কাতরতা সেখানে, কি যে ছটফটানি খেলা করে যাচ্ছিল অন্তুর দুই চোখে। ডাক্তারকে কিছু বলার সুযোগ না দিয়ে ফের বলে, বিশ্বাস করুন, আমার বুকের ভেতরে যা দুমড়ানো চলছে, আর কিছুক্ষণ চেতনায় থেকে এসব সহ্য করলে আমি মূর্ছা যাব। দিন না দুটো ঘুমের ওষুধ। ডাক্তার কাকা, আমি সহ্য করতে পারছি না। বাঁধে ফাটল ধরলে যেমন পানি চুইয়ে ওপারে আসে, ঠিক সেভাবে চোখের কোণায় পানিরা উপচে পড়ে। আমি চুপচাপ শুয়ে আছি, আপনারা বুঝতে পারছেন না? না। অনেকক্ষণ পর ফের দম ফেলে অন্তু, ওই যে ওই বিছানার ওখানে এসে আব্বুর বসার কথা এখন। আমি অসুস্থ, আব্বু এসে ওইখানে বসছে না, দেখেছেন? আমি সহ্যই করতে পারছি না। ফুটবল হাতে দুটো আঙুল অন্তু বুকের মাঝে গেথে ধরে পাগলের মতো ঘষে, যেন ভেতরটাকে দমন করতে চাইছে। জোরে জোরে শ্বাস নেয়। ডাক্তার বুঝলেন, অন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক ওদিক তাকায়। বুকের আঙুল চেপে ধরে মালিশ করছে বারবার। হা করে শ্বাস নেয়, আবার মাথার চুল টেনে ধরে। এদিক ওদিক তাকায়, যেন কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আছে, পড়ছে না। দাঁত চেপে ধরে, বুক চেপে ধরে। আবার নিঃশব্দে ডুকরে উঠে মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। দেখে মনে হল, অন্তুকে বোধহয় করাত দিয়ে চিরে ফেলা হচ্ছে। মেয়েটা কান বিদীর্ণ করা চিৎকার দিচ্ছে, অথচ শোনা যাচ্ছে না। ওই শরীর নিয়ে নিচে নেমে আসে বিছানা থেকে। ফুপু এসে দ্রুত ধরতে যায়। ডাক্তার বসেছিলেন চেয়ারে। অন্তু ফুপুকে ধাক্কা দিয়ে সরিয়ে ডাক্তারের পায়ের কাছে মেঝেতে বসে পড়ে হুড়মুড়িয়ে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন। আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন। আমায় দুটো ঘুমের ওষুধ দিন। আপনার কাছে অনুরোধ করছি, কাকা। হাতজোড় করে অন্তু। ঠিক যেমন কোনো ড্রাগ এডিক্টেড যেমন ড্রাগের জন্য পাগলামি করে, অন্তু সেভাবে নির্লজ্জের মতো হাতজোড় করে। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন, বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি, মা। ধৈর্য ধরার জন্য একটু সময় দরকার। কয়েকদিন সময় দরকার আমার। অল্প কিছুদিন সময় দরকার। একই কথা পাগলের মতো বারবার বলে চলে অন্তু, আমার অনেক কাজ বাকি। দেখবেন আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তবে সেজন্য কিছুদিন আমার বেঁচে থাকা জরুরি। আর সেজন্যই বলছি, সেই কয়দিন আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখুন। আমি তো সহ্যই করতে পারছি না। এভাবে হলে তো বাঁচতে পারব না। আমার জেগে থাকলেই আব্বুর কাছে চলে যেতে ইচ্ছে করছে। এই লোকগুলো কতক্ষণ পাহারায় রাখবে আমায়? আমার যখন আব্বুর কাছে চলে যেতে ইচ্ছে করছে, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ পাচ্ছি না। কি থেকে কি করে বসব, টেরও পাব না। আসলে আমার সইছে না তো, সেই ব্যথা থেকে মুক্তি পেতে যেকোনো কিছুকে ফেলতে পারি। এজন্যই বলছি আমাকে ঘুম পাড়িয়ে রাখুন। আমার বাঁচতে হবে, আমার অনেক কাজ বাকি। অনেক কিছু করতে হবে সামনে। আমায় বাঁচিয়ে রাখুন।
অন্তু চুপ হয়ে যায়। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে। একদম চুপ সে। একেবারে বরফের মতো শীতলশান্ত হয়ে বসে থাকে হেলান দিয়ে। চোখ দুটো সামনের বিল্ডিংয়ে ক্যালেন্ডারের ওপর আটকে রয়। ডাক্তার সাহেব বিস্মিত চোখে চেয়ে রইলেন। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের একাধিক সত্তার ওপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই নিজের ভয়াবহতা বুঝতে পারছে। আবার ভয়াবহতার ওপর কাবুও রয়েছে। এই অবস্থায় ভবিষ্যৎ পরিকল্পনার কথাও ভোলেনি, সেটার জন্য বেঁচে থাকতে চায়। তার আরেক বিপর্যস্ত মানসিকতা যাতে তাকে মরতে বাধ্য না করে সেজন্য ঘুমাতে চাইছে। চট করে নিজেকে শান্ত করে তুলল। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে অন্তু। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটুসহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারের মতো। ভেতরের মরণসম যন্ত্রণাকে চোখের দৃষ্টিতে কয়েদ করে চুপচাপ চোখের দৃষ্টি ঝাপটায় অন্তু। ঘুম পাচ্ছে খুব। ঘোর লেগে আসছে। ক্ষুধা লাগেনি, তবে অল্প পানি পিপাসা পেয়েছিল। পাত্তা দিল না। আব্বু এসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন, আমি ভালো আছি। তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুপুকে ডেকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসুন তো। আর পানি আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে খুব। আব্বুর উদ্দেশ্যে হাসে, এবার খুশি? আমজাদ সাহেব জবাব দেন না। চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু খেতে খেতে আবার জিজ্ঞেস করে আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজাদ সাহেব মাথা নাড়েন, উহু। তুই কুটিল হয়ে গেছিস। আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে। বুঝলি অন্তু, গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগুড় পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগে না। আব্বু এরকম কথা বলতো না, অন্তু বলে এসব কথা। তবে শেষের কথাটা আব্বুর। অন্তু খাবারের লোকমা মুখে তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশেই দেয়াল ঘেঁষে। অন্তু টের পায়, ওর আর যন্ত্রণা হচ্ছে না বুকে। একটুও কষ্ট লাগছে না। একদম স্বাভাবিক, সুখী লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্য একটু অস্বাভাবিক লাগছে সবটা। কেবিন নং 4-এ আছে লতিফ। জ্ঞান ফেরার পর বিশেষ কোনো কথা বলেনি, আর না আসমা তেমন কিছু জানতে চেয়েছে। সে মনে মনে তৈরি মাঝহারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টা বাজছিল। আসমা বসেছিল চেয়ারে। মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। লতিফ শুয়ে আছে। ডাক্তার সন্ধ্যার পর একবার দেখে গেছে। লতিফকে দেখে মনে হচ্ছিল সে গভীর চিন্তায় মগ্ন। মেয়েটা শুয়ে পড়েছিল প্রায় তখন সেখানে প্রবেশ ঘটল এক লোকের। মাঝারি উচ্চতার এক পুরুষ। ডান হাতেটা আর্মস্লিংয়ে বাঁধানো। এটাই মাঝহার। আসমা শুনেছিল মাঝহারের বুকের পাশে গুলি করেছিল হামজা, লতিফকে গুলি করার বদলা নিতে। মাঝহারকে দেখে ঘৃণায় আসমার মুখটা বিকৃত হয়ে এলো, ভয় গুটিয়ে গেল। মাঝহার লম্বা করে একটা সালাম দিয়ে বলে, ভালো আছেন ভাবি? লতিফ ভাই কেমন আছেন এখন? লতিফ কপট হাসার চেষ্টা করল। মাঝহার নিজেও খুব সহজ মুখে কথা বলে সবসময়। আসমা সিটিয়ে বসে রইল। মাঝহার একটা চেয়ারে বসে বলল, কি দল করতেন এতদিন, এবার কি বুঝতে পারছেন কিছু? ওই 2 শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না।
আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝহার ফের বলে, আপনি এই অবস্থায় আমার হহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে, কিন্তু আপনার পাটোয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 ব্যাটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পড়ে টরে এসে দেখে যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মারা নাড়ল মৃদু। মাঝহার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই, আর আমার হিসেব আমি পুলিশ দিয়ে না, নিজে মেটাব। তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চাই লতিফ, দেরি কেন? কিছু হিসেবে বাকি আছে, এখনই 2 জনকে উড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়ায় আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই তার ওপর দিয়ে। আর হারামজাদা 2টা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমার রক্তের বদলা আমি না তুলব ওদের থেকে আজরাইলও আমায় মারতে পারবে না। মাঝহার আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হল মাঝহার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা। কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে, তোমাকে আসলে মারছে কে? এম ড্যাশ। রাত 11:07। ক্লাবের ছাদের কার্নিশে এক হাত চেপে দাঁড়িয়ে ছিল জয়। গিটারটা দাঁড় করানো পায়ের কাছে। কার্নিশের ইটগাথার ওপর কাচের পাত্র রাখা, তাতে রোজকার মতো নিয়ে দাঁড়িয়েছে কাজু, পেস্তা আর কাঠবাদাম। একটা করে মুখে দিচ্ছে আনমনে, চেয়ে আছে ওই দূরের এক বিল্ডিংয়ে। বিল্ডিংটা পুরো লাইটিং করা হয়েছে। বৃহস্পতিবার রাত। নিশ্চয়ই কোনো অনুষ্ঠান সেখানে। হামজা ধীরে এগিয়ে গিয়ে পাশে দাঁড়াল। জয় টের পেয়েছে কিনা বোঝা গেল না। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদু শীতল হাওয়া টেনে নিল নিঃশ্বাসের সাথে। 2 জন পাশাপাশি দাঁড়িয়ে থাকে ওভাবেই, 1-2 বাদাম তুলে মুখে দেয়। একসময় হামজা নীরবতা ভাঙে, নারীর চোখের পানি অম্লের মতো। তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবি। ঘায়েল নারী গাঢ় অ্যাসিডের দ্রবণসম। জয় হাসল, তুমি ভুল ভাবছ, ভাই। জয় কারো চোখের পানির আফসোস পালন করে বলে মনে করছো তুমি? অধঃপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি, তাই অধঃপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয়, হের বাল, আমি ঠিক আছি। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস, তো সেই মাটি জমিন অর্থাৎ তোর বাপ দিয়েছে, কিন্তু মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে। আমার চোখকে ফাঁকি দিয়ে যেতে পারবে তোর পেরেশানি? এটা মানতে বলছিস আমায়? খোলা কিতাবের মুখস্থ অধ্যায় তুই আমার কাছে। 2 কাজুবাদাম মুখে তুলে নেয় জয়, আওয়াজহীন হাসে, খোলা বই? আমি শয়তানি কালামের বই, যার প্রতিটা তুমি মুখস্থ করে প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পুরনো কথা কি? আমি স্বার্থপর, একথা পূর্বদিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। খানিক চুপ থেকে হাসে হামজা, মাঝে মধ্যেই অভিযোগ হয় তোর আমার ওপর, তাই না? অভিযোগ? ওসব সস্তা লোকেদের হয়। আমি হাইফাই, ভিআইপি মানুষ, ওসব আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়। সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক,
বর্ণনা করা যায় না তোমার আমার প্যাচ। না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়। তবুও দূরত্ব সয় না, জটিল কেস। ঠিক বলিনি? হাত উপরে তুলে আড়মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের জ্যাকেটের চেষ্ট চেইন খোলা ছিল। তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দিই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভ্রু কুঁচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায়, জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি, সমান্তরাল হারে সংখ্যার মান পরিবর্তিত হচ্ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগরে দেবার মতো হেসে ওঠে, এসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি, আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়েলোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল না যেন, আচমকা স্বর বদলে গেল হামজার, তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই আমার চোখের। পাপ যেখানে হয়েছে, সেখানে রয়ে গেছে, তুই ফিরে এসেছিস। তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে দেখতে ভালো লাগছে না। জয়, অন্য যে কোনো কিছু তোর অস্থিরতার কারণ হয় তা সহ্য করতে পারি না আমি। আজ অবধি যা করেছিস, কোনোদিন তার প্রেক্ষিতে টু শব্দ করিনি, তোর ওপর চাপ দিতে ভালো লাগে না আমার। 7 খুন মাফ তোর, তবুও তোকে চঞ্চল দেখার অভ্যাস আছে আমার চোখের। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি। খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙ্গনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। আল্লাহ মানুষকে জান দেয়, কেড়ে নেয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে আঘাত করার হলে তা করব শুধুই আমি। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, পুরো দুনিয়া ভালোবাসবে, চলবে। কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। ধীরে ধীরে উগ্র হয়ে ওঠে হামজার গলা। জয় কাজুবাদাম দুটো গালে পুড়ে গলা জড়িয়ে ধরল হামজার, সত্যি বলতেছি বাল, কিছুই হয় নাই। খালি একটু অশান্ত লাগতেছে। মানে বুঝতেছ তুমি? মনটা অজানা কারণেই আনচান করতেছে। ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়? আকাশের দিকে তাকিয়ে সুর করে চেঁচিয়ে উঠল শেষে। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না। যা তুমি দেবে না, সেই আশা করব কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মাইনসের মামলা বোঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলেই সব ওকে। ওহ, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বালবিয়াইত্তা ব্যাচেলর পাবলিক। হামজা বিরক্ত হয়, মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না। বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসিই মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে। আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না,
সম্পর্কে সততা দরকার, একমাত্র সততা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্বই এটা। দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই, এখানেই দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারো হতেই পারে। বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেয়া। মানুষের ভেতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিলেই ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকেই এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এজন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়, বিকেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। আয় বস, বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাগ মারব। তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে। হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়েলোকের মাঝে। কিন্তু কোনো আঘাত পেলেই সেই বিষ প্রকট হয়। এজন্যই ওই জাতের থেকে সাবধানের মার নেই। গলা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো। আনমনা কণ্ঠস্বর জয়ের। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হবার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে, তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি, তবে আর একবার এমন পেট বানানো বাটপারি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মারব, তোর চড়ে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা। কাল রাতে মাঝহার গেছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব। ঢাকা যাবি? জয় নিঃশব্দে হাসল। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসল, আমি তোর শিক্ষক নই, জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড উঠাইনি। কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালোটালো বাসি না। বাসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। ইট গামলায় ইট বানাইয়া, চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ভিতরে পুড়িয়া সারা, মাটি হইয়া যায় অঙ্গারা। এখন আমি কি করি উপায়? এম ড্যাশ আমজাদ সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে গরিব খাওয়ানো এবং ছোট এক দোয়ার মাহফিল রাখা হয়েছিল শুক্রবার বাদ জুমাতে। শনিবার সকাল সকাল অন্তর ফুপু, চাচারা সব তৈরি হলেন ফিরে যাবার জন্য। বেশ কিছুদিন থেকেছেন এখানে। অন্তিক গাড়ি ডাকতে গেল বাসস্ট্যান্ড অবধি পৌঁছে দেবার। যাওয়ার আগে আফজাল সাহেব অন্তকে ডেকে বসিয়ে বললেন, আইজ কয়দিনে তো মেলা পাওনাদারের যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছ? ভাই তো আর নাই। তুমি আর অন্তিক একসময় আসো কুড়িগ্রাম সময় করে। জমি জমা বিক্রির আর দরকার নাই।
ও আমার খামার যেমনে চলতেছে চলুক, পাওনাদারের টাকা মিটমাট করে দিবানি আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব কই? অন্তু ছিদ্রক হাসি হাসল, তার প্রয়োজন হবে না কাকা। আপনি যা বলছেন তা দয়ার মতো লাগছে। যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমায়। আর তাছাড়া ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে কম পেরেশানি তো হয়নি আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাব। আবার আসবেন কাকা। বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিচ্ছু তো আর নাই, তবুও দেমাগ কমে নাই। ভালো বুঝে পাওনা টাকা দিতে চাইলাম, আবার ভাব দেখাও। আমি দেখমুনে কেমনে আমার থেকে জমি আদায় করো, আর পাওনা মিটাও। অন্তু মুচকি হাসল, আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা। সেসব আমার জিম্মা। কঠোর সুচাল দেখালো অন্তুর মুখভঙ্গি। অন্তু বসে থাকে ওভাবেই চেয়ারে। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তু ধমকে উঠল, কান্না থামাও। জোয়ার নেমেছে চোখে? কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকের আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে, খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অবধি না পৌঁছায়। অসহায়ত্ব ও চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার ওপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞেস করে, শরীর ভালো আপনার? অন্তু। মার্জিয়ার ক্ষমাপ্রার্থী ডাকটা অন্তুর কানে পৌঁছাতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে হাত উঁচিয়ে ধরায় থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকায়, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই, ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম। এমন কিছুই আশা করা যায় না আমার চরিত্রে। আমি না ভুলে যাই, অথবা ধরেও রাখি না। আমি আমার জীবনগল্পের প্রধান খলচরিত্র, শেষ অবধি আমিই। জীবনের এই হালের প্রতিটা গাঁথুনিতে আমার কর্তৃত্ব রয়েছে। রাজনীতির চেয়ে বড় নীতি জীবননীতি। তাতে নাম লিখিয়েছি। এসব ছোটখাটো ব্যাপার ধরে বসে থাকব না। আপনিও বিশেষ কিছু আশা রাখবেন না। এই তো কথা বলছি, ঠিকঠাক আছি। আপনি কি করেছেন না সেসব দেখার আছে, আর না ছেড়ে দেবার। শান্ত হন। একটা লোক রেখে দেব বাড়ির কাজের জন্য। নিজের যত্ন নিন। মার্জিয়া চেয়ে রইল অন্তুর দিকে। অন্তু ঠিক যেন রাজকর্ত্রীর মতো বসে আছে চেয়ারটায়, যার চোখে অভিযত্ত, দৃষ্টিতে কত নাবলা নিগুড়তা লুকায়িত, চোখের নিচের কালিতে আরেক দহনীয় ভাষা। রাত 12টার মতো বাজে। খাওয়া দাওয়ার সেই রীতিনিয়মাবর্তিতা আর নেই বাড়িতে। অন্তু পড়ছিল বসে। রবিবার দিন অর্থাৎ আগামী সকালে পরীক্ষা আছে তার। শেষ পরীক্ষা। আব্বুকে ছাড়া কোনোদিন পরীক্ষা দিতে যায়নি মেয়েটা। ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অন্তু ঘরে ছিল না, বিছানায় বইখাতা ছিটিয়ে আছে। অন্তিক দেখে, অন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে। কথা বলছে কার সাথে যেন। ফোনটা বিছানায় পড়ে আছে। পিছনে গিয়ে দাঁড়িয়ে থমকে যায়। অন্তু আব্বুর সাথে কথা বলে বারান্দায় দাঁড়িয়ে। অন্তিক গিয়ে পাশে দাঁড়াতেই থামল অন্তু। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে অন্তু বলে ওঠে, তোর বউবাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে। আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে, ব্যবস্থা করা যাবে।
অন্তুর কণ্ঠস্বর এমনিতেই গম্ভীর, অভিজাত লাগে শুনতে। তা যেন আজকাল আরো ভারী হয়েছে। অন্তিক জিজ্ঞেস করল, আর তোর? তোর কি? আমার কি? আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে। আমি ফিট থাকব। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞেস করে, পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে স্টিমেটলি গহনা দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। অন্তু কপাল জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয়, তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদসহ তাদের হাতে থেকে যায়। যাতে সময়মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল, তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে, দুঃসাহস বলা চলে। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রয়। অন্তু বলে, জিদ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস, অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক হাসে, তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। আমি কোনোদিন সদয় ছিলাম না। শুধু আগে নিষ্ঠুরতা প্রয়োগের ক্ষেত্র আসেনি। নয়তো আমি বারবার বলি, আমার ভেতরে সুপ্ত এক শয়তানের বাস আছে। তাকে আমিও ভয় পাই। সুতরাং আমি কোনো মায়াময়ী চরিত্র নই, আমি এক বহুরূপী খল, আমি ছদ্মবাসী বিষদ্রবণ। চলবে।